বন্ধুরা, কাতার দেশটি সৌদি আরব, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের মাঝখানে অবস্থিত। এটি আজ পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর একটি। এতটাই ধনী যে দেশটির পার ক্যাপিটা ইনকাম প্রায় $1,28,000, যা আমেরিকা, সিঙ্গাপুর, এমনকি প্রতিবেশী আরব দেশ সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের থেকেও অনেক বেশি। বিশাল অট্টালিকা, শপিং মল, দামি গাড়ি, এই সব কিছুর জন্য কাতারকে অনেকে মধ্যপ্রাচ্যের ভেগাস বলে থাকে। কিন্তু কাতার সবসময় এমন ছিল না। কয়েক দশক আগ পর্যন্ত কাতার ছিল একটি তপ্ত মরুভূমি, যেখানে দারিদ্র্য, ক্ষুধা আর একঘেয়েমি ছাড়া তেমন কিছুই ছিল না। তাহলে এত বড় পরিবর্তন কিভাবে এলো? যে দেশ একসময় আরব বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি ছিল, সেই দেশ আজ কিভাবে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হলো? এর পেছনে রয়েছে এক অত্যন্ত আকর্ষণীয় গল্প, যা অন্যান্য আরব দেশের গল্প থেকে একেবারেই আলাদা। এই গল্পের শেষে বোঝা যাবে কেন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত কাতারকে পছন্দ করে না, এবং কিভাবে কাতার ভবিষ্যতেও প্রতিবেশী আরব দেশগুলোর তুলনায় বেশি সমৃদ্ধ থাকবে। বন্ধুরা, কাতারের গল্প শুরু হয় 1916 সালে, যখন কাতারের আমির আবদুল্লাহ আল থানি ব্রিটিশদের সঙ্গে একটি চুক্তি করেন। সেই চুক্তি অনুযায়ী স্থল বা সমুদ্র পথে কোনো শত্রু আক্রমণ হলে ব্রিটেন কাতারকে রক্ষা করবে। এর বিনিময়ে পরবর্তী 25 বছর কাতার ব্রিটিশ উপনিবেশদের অংশে থাকবে এবং এখান থেকে উত্তোলিত সব প্রাকৃতিক সম্পদে ব্রিটেনের অংশীদারিত্ব থাকবে। এরপর 1940 সালে কাতারে প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয়। 1960 সালের মধ্যে তেল অনুসন্ধান ও উত্তোলনের কাজ পুরোদমে শুরু হয় এবং ধীরে ধীরে কাতারের পরিস্থিতি বদলাতে থাকে। তবে তখনও বড় কোনো পরিবর্তন আসেনি। এরপর 1977 সালে শেল অয়েল কোম্পানি কাতারের সবচেয়ে বড় সম্পদ আবিষ্কার করে। এটি হচ্ছে নর্থ ফিল্ড, যা বিশ্বের সবথেকে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। কিন্তু সে সময় গ্যাস তেমন লাভজনক ছিল না, কারণ গ্যাস শুধু পাইপলাইনের মাধ্যমেই পরিবহন করা যেত। কাতার গ্যাস ব্যবহারকারী দেশগুলো থেকে এতটাই দূরে ছিল যে সেখানে পাইপলাইন পৌঁছানো প্রায় অসম্ভব ছিল। তাই শেল কোম্পানি এই গ্যাস আবিষ্কার করেও তা প্রায় ভুলে যায় এবং বিষয়টি শুধু অফিসিয়াল নথিতেই সীমাবদ্ধ থাকে। 1971 সালে কাতার ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পরও পরবর্তী 5-6 বছর কাতারের অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। এরপর আসে 1995 সাল, যখন ক্রাউন প্রিন্স হামাদ বিন খালিফা আল থানি বিদ্রোহ করে নিজের বাবাকে ক্ষমতাচ্যুত করেন এবং কাতারের আমির হন। ক্ষমতায় এসে তার একমাত্র লক্ষ্য ছিল গ্যাস। তিনি বুঝেছিলেন কাতারের ভাগ্য বদলাতে পারে শুধু এই গ্যাস। এ কারণে হামাদ বিন খলিফা গ্যাস লিকুইফিকেশন প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করেন। এই প্রযুক্তিতে গ্যাস তরল আকারে রূপান্তর করা হয়, যাতে তেলের মতো জাহাজে করে অন্যান্য দেশে পাঠানো যায়। এই পুরো প্রক্রিয়ায় গ্যাসকে অত্যন্ত কম তাপমাত্রায় ঠান্ডা রাখতে হয়। কাতার এই প্রযুক্তিতেই সব বিনিয়োগ করে এবং আজ বিশ্বের সবথেকে বড় এলএনজি রপ্তানিকারক দেশে পরিণত হয়। এই গ্যাস রপ্তানিকারক দেশগুলোর মধ্যে রয়েছে জাপান ও ভারত। চীন, দক্ষিণ কোরিয়া ও স্পেনের মতো দেশগুলোও কাতারের কাছ থেকে গ্যাস আমদানি করে। এর ফলে বিলিয়ন বিলিয়ন ডলার কাতারে আসতে শুরু করে। তবে কাতারের ভাগ্য বদলের সমীকরণে এটি ছিল শুধু একটি ছোট অংশ, কারণ প্রাকৃতিক সম্পদ অনেক দেশেরই আছে এবং তা অনেক দেশই সেগুলো ব্যবহার করে। আসল বিষয় হলো এই সম্পদ থেকে আসা অর্থ কিভাবে কাজে লাগানো হয়। ভেনেজুয়েলা ও অ্যাংলার পরিণতি আমাদের সামনে রয়েছে। ঠিক এই জায়গাতেই কাতার অন্য সব দেশের থেকে এগিয়ে যায়। 2005 সালে কাতার সেখানে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি নামের একটি প্রতিষ্ঠান গঠন করে। এর মূল উদ্দেশ্য ছিল তেল ও গ্যাস থেকে আসা অর্থ বিশ্বের বিভিন্ন দেশে বিনিয়োগ করা। তাই আজ বিশ্বের বড় বড় শপিং মল ও কোম্পানিতে কাতারের বিনিয়োগ দেখা যায়। লন্ডনের নামকরা হোটেল, অফিস ও অ্যাপার্টমেন্ট বিল্ডিং, আমেরিকার বড় বড় অফিস ভবন, এমনকি ভক্সওয়াগন, বার্কলেজ ব্যাংক, টিফানি অ্যান্ড কোং কিংবা রাশিয়ার সব থেকে বড় তেল কোম্পানিতেও কাতারের বড় বড় বিনিয়োগ রয়েছে। তবে এগুলো কাতারের মোট বিনিয়োগের মাত্র একটি অংশ। এছাড়াও কাতার বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে সড়ক, বিমানবন্দর, গবেষণা কেন্দ্র ও ফাইন্যান্সিয়াল সেন্টারে। ফিফা বিশ্বকাপ, যা বিশ্বের সবথেকে বড় ক্রীড়া আসরগুলোর একটি, কাতারে অনুষ্ঠিত হয়েছে। কারণ পুরো আরব বিশ্বে এমন অত্যাধুনিক স্টেডিয়াম শুধু কাতারের কাছে রয়েছে। এসব বিনিয়োগের মূল লক্ষ্য ছিল তেল ও গ্যাসের বিকল্প আয়ের উৎস তৈরি করা। অর্থনৈতিক শক্তির পাশাপাশি আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাব বাড়ানোর জন্য কাতার বিশ্বের সবথেকে বড় আরব মিডিয়া নেটওয়ার্ক
নেটওয়ার্ক চালু করে, যেটি আমরা জানি আল জাজিরা নামে। একসময় কাতার অনেকটাই সৌদি আরবের প্রভাবধীন ছিল, আর আমির খলিফা বিন হামাদ ভালোভাবেই জানতেন বিশ্বে নিজের পরিচয় গড়তে হলে একটি আলাদা কণ্ঠস্বর দরকার। আল জাজিরা বিশ্বজুড়ে কাতারের বক্তব্য ও দৃষ্টিভঙ্গি পৌঁছে দিতে বড় ভূমিকা পালন করে। 2010 সালে আরব বসন্তের সময় আল জাজিরাই ছিল সেই চ্যানেল যা সরাসরি বিক্ষোভ সম্প্রচার করেছিল। এর কারণে সৌদি আরব সহ অন্যান্য দেশের কাছ থেকে চ্যানেলটি তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। আল জাজিরার প্রভাব এতটাই বেশি ছিল যে 2017 সালে যখন কয়েকটি আরব দেশ কাতারকে বয়কট করে, তখন তাদের প্রথম শর্ত ছিল আল জাজিরা বন্ধ করা। সৌদি আরব ও ইউএইতে 2017 সাল থেকে এখনো পর্যন্ত আল জাজিরা নিষিদ্ধ রয়েছে। কাতারের উপরে আরোপিত এই বয়কট পুরোপুরি সফল হয়নি, কারণ সৌদি আরব এই বয়কটে সব আরব দেশের সমর্থন পায়নি। কুয়েত ও ওমান এতে অংশ নেয়নি। পাশাপাশি কাতারে ইরান ও তুরস্কের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে, যা সৌদি আরব ও দুবাইয়ের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। তবে আন্তর্জাতিকভাবে কাতারকে একটি নিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই দেখা হয়, আর সে কারণে বিশ্বে খুবই কম দেশই এই বয়কটকে সমর্থন করেছিল। বন্ধুরা, গ্যাসের কারণে কাতার আরেকটি বড় সুবিধা পেয়েছে। বিশেষজ্ঞদের মতে তেল ভবিষ্যতে বিদ্যুৎ দ্বারা প্রতিস্থাপিত হতে পারে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে এমন কোনো পূর্বাভাস নেই, বরং গ্যাসের চাহিদা ক্রমেই বাড়ছে। এবং যেমনটা আমরা দেখেছি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার গ্যাস পাইপলাইন বন্ধ হয়ে যাওয়ার পর কাতারি গ্যাসের চাহিদা বহুগুণ বেড়ে যায়। ইউরোপীয় দেশগুলো এখন গ্যাসের জন্য কাতারের দিকে ঝুঁকছে, যা কাতারকে আরও সমৃদ্ধ করে তুলবে। শুধুমাত্র 2022 সালে কাতারের জ্বালানি রপ্তানি ছিল প্রায় $100 বিলিয়ন। এর ফলে ভবিষ্যতে যখন অন্য আরব দেশগুলো বিকল্প ব্যবস্থায় যাওয়া নিয়ে দুশ্চিন্তায় থাকবে, তখন কাতার এই চ্যালেঞ্জে তেমন সমস্যায় পড়বে না। তবে কাতারে সবকিছু যে নিখুঁত তা নয়। সম্প্রতি সেখানে শ্রমিক শ্রেণীর অবস্থা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। তারপরও কাতার অন্যান্য আরব দেশের তুলনায় অনেক বেশি উন্মুক্ত একটি রাষ্ট্র, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা আছে, অর্থনৈতিক অবস্থা তুলনামূলকভাবে ভালো এবং ভবিষ্যৎ পরিকল্পনাও করা হয়। এখন আসা যাক সেই অঞ্চলের দিকে যেটি প্রাকৃতিক সম্পদে ভরপুর হওয়া সত্ত্বেও রাজনৈতিক মতভেদ, দুর্নীতি ও ধর্মীয় চরমপন্থার কারণে আজ দারিদ্র্য, ক্ষুধা ও দুরবস্থার শিকার। কাতারের মোট জনসংখ্যার প্রায় 60% দক্ষিণ এশিয়ান, মানে ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি ও নেপালি, যারা কাতারের সবচেয়ে বড় জনগোষ্ঠী। নিজের দেশ ও পরিবার থেকে হাজার হাজার মাইল দূরে তারা দিনরাত পরিশ্রম করে। সবসময় তারা স্বপ্ন দেখে কবে তাদের নিজ নিজ দেশ এতটাই সমৃদ্ধ হবে যে আর 7 সমুদ্র পাড়ি দিয়ে এই দহনকারী গরমে আসতে হবে না। বিদেশে থাকা অবস্থায় দেখা যায় এই মানুষগুলো একসঙ্গে মিলেমিশে থাকে, একে অপরকে সাহায্য করে, কিন্তু নিজের দেশে ফিরে গেলেই পুরনো রাজনৈতিক এজেন্ডার প্রভাবে তারা আবার একে অন্যকে খারাপ বলা এবং ভুল বোঝাবুঝি শুরু করে। হয়তো কেউ জানে না এই পরিস্থিতি কবে বদলাবে, কবে এই উপমহাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে যে তারা আর রাজনীতিবিদদের নোংরা রাজনীতির অংশ হবে না, এই ব্রেন ওয়াশিং থেকে বেরিয়ে আসবে, অন্যদেরও মানুষ হিসেবে দেখবে এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে যে তারা তাদের দেশগুলোকেই সেই অবস্থানে নিয়ে যাবে যেখানে আজ নরওয়ে এবং কাতার রয়েছে। তো ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান, ভালো লাগলে শেয়ার করতে পারেন।